স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। এবং দর্শক, বিভিন্ন সময় কিন্তু খবরের নানা পর্যায়ে আমাদের সাথে অন্যান্য অতিথিরাও কিন্তু যুক্ত হয়ে থাকেন। একটি মজার খবর আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে বিয়ে জন্মদিনে ১০০ জনের বেশি অতিথি হলেই গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা, এরকম একটি কথা বলেছেন একজন। এই নিয়মটা কিন্তু নতুন না, এটা আমরা আসলে দেখি যে আমাদের যে কমিউনিটি সেন্টারগুলো বা যেখানে বিয়ে শাদীর আয়োজন করা হয় এরা সংখ্যায় ফাঁকি দেয়। সরকারি নিয়মে কিন্তু এই বিধানটা আছে। হ্যাঁ, ১০০ জনের বেশি অতিথি হলে পার অতিথিতে এরকম একটা ফি দিতে হয়, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। অনেকে বলছে এখন এটা নতুন না। অনেকে বলছে এখন যে একে তো একটু খরচ কমানোর সুযোগ আছে, কিন্তু আবার অতিথিদের দাওয়াতের ক্ষেত্রে এক ধরনের বলা যায় সতর্ক থাকতে। আমরা হয়তো একটু কমই জানি, কারণে বোধহয় এবার আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। এরই মধ্যে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অন্যান্য অতিথিরাও আছেন। আজিজুল বারী হেলাল, মাননীয় এমপি এবং তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির। আছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই দুজন অতিথিকে একসাথে সংযুক্ত করতে পারবো। মোস্তফা আকমল, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি, সেটি হচ্ছে রাজনীতির খবরের বাইরে আরেকটি যে খবর সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে গত কয়েকদিন ধরে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর। বিশেষ করে চীন সফর নিয়ে সবচেয়ে বেশি আগ্রহের বা আলোচনার জায়গা আমাদের। তিস্তা পরিকল্পনা আছে, পদ্মা ব্যারেজের বিষয় আছে, এবং একই সাথে অর্থনৈতিক অঞ্চল এবং $9 বিলিয়ন মতো ঋণের একটি বিষয় আছে, এবং বিনিয়োগের বিষয় তো আছে। কিন্তু যেটি আজকে মাননীয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং আমরা গতকাল থেকে সেটা জানি, যে চীন বাংলাদেশকে একটি যে প্রস্তাব দিয়েছে যে করিডোরের, তাতে বাংলাদেশ আসলে কি ধরনের সুবিধা বা লাভবান হতে পারে বলে আপনার দৃষ্টিতে মনে হয়? দেখুন, এই আলোচনাটা একদমই নতুন। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর এই চীন সফরের পর থেকে বেশি আলোচিত হচ্ছে। তবে এই পরিকল্পনা কিন্তু আমরা অনেক আগে থেকেই আমরা জানি। সেটা হচ্ছে যে সাউথ এশিয়ান হাইওয়ের যে একটা কানেক্টিভিটি নিয়ে অনেক আগে থেকে, শুধু এখন না, ধরেন এটা প্রায় এক যুগ আগের আলোচনা, যে সাউথ এশিয়ান হাইওয়ে সেইটা কিন্তু এরকম এই অঞ্চলকে কানেক্ট করার একটা পরিকল্পনা আগে থেকেই ছিল। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে এটা নতুন করে একটা মাত্রা পেল। সেখানে গতকালকে আমরা যেটা জেনেছি এটা একদমই প্রাথমিক পর্যায়ে। আর আজকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে এটার কি অ্যাডভান্টেজ হবে সেটা জানা গেল। এখন দেখেন, এখন গ্লোবাল ভিলেজে যেটা হচ্ছে যে কমিউনিকেশনের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাতে হয় কি, ব্যবসা বাণিজ্যের বিস্তারটা হয়, এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের আসলে চীন বাংলাদেশ যে বৈদেশিক বাণিজ্যের যে অবস্থা, সেখানে তো আসলে একচেটিয়া। বাংলাদেশ তো ব্যাপক ঘাটতির মধ্যে থাকে। সেখানে যদি এরকম সড়ক পথে বা রেলপথের যদি একটা কমিউনিকেশন ডেভেলপ করে, তাহলে হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা অ্যাডভান্টেজ পাবে চীনের চেয়ে। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের কিছু অপ্রচলিত পণ্য যেগুলো আছে চীনে পাঠানো যাবে, বা এই হাইওয়ে দিয়ে অন্যান্য দেশে পাঠানো সেটা সম্ভব হবে। কিন্তু মিয়ানমার হয়ে যেটা, আমার মনে হয় এটা অনেক দূরের কথা, এবং এটা খুবই প্রাথমিক পর্যায়ের আলোচনা। এটা আরও পূর্ণতা পেতে অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে আপনি মনে করছেন। আমাদের সাথে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, আমরা তাদের কাছে যদি একটু আসি। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে চীনের সাথে আমরা যে করিডোরের, চীন আমাদের যে প্রস্তাব দিয়েছে, সেটা অবশ্যই আমরা অর্থনৈতিকভাবে আমাদের লাভবান হবার প্রক্রিয়ার মধ্যেই আমরা আসলে চিন্তা করতে চাই। কিন্তু সেখান থেকে বাংলাদেশ কি কি সুবিধা পেতে পারে বা পাওয়া উচিত, বার্গেনিংয়ের যে জায়গাটি, সেটাতে কোন বিষয়কে সবচেয়ে বেশি প্রথমে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ আপনাকে। আপনি সহ আমাদের আলোচক যারা আছেন, যারা শুনছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রেস ব্রিফিংয়ে বলেছেন
চায়নার পক্ষ থেকে করিডোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই বিষয়ে প্রধানমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই করিডোরের মাধ্যমে কি কি লাভবান হতে পারে সে বিষয়ে কিছু কথা এসেছে। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে একটা কন্টেনারে মাল চায়না যেতে প্রায় 2 সপ্তাহ বেশি সময় লেগে যায়। এরপরে তো কিছু ব্যয়বহুল বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে যদি এই যে রোডের কথা বলা হয়েছে, যে করিডোরের কথা বলা হয়েছে, এটা যদি করা যায় এবং বাংলাদেশে আনোয়ারাতে যে চীনের সহযোগিতায় যে পোর্ট হওয়ার কথা সেটা যদি করতে পারে তাহলে অবশ্যই আমি মনে করি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছে পণ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচামাল এগুলোর ক্ষেত্রে খুবই সহজ হবে, কম সময় লাগবে, খরচও কম হবে, তুলনামূলক কম হবে। আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে চায়না কিন্তু 2013 সাল থেকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু করেছে, যেখানে গোটা দুনিয়ার বড় বড় দেশগুলোকে যুক্ত করেছে তাদের ব্যবসায়িক স্বার্থের কারণে। চায়না রাজনীতির চাইতে ব্যবসাকে বেশি প্রায়োরিটি দেয়। তো সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সাথে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, যদিও এটিকে বলা হয়েছে অনেকে মানবিক করিডোর বলার চেষ্টা করছে অর্থনৈতিক করিডোরের চাইতে, আমি মনে করি অবশ্যই অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এট দ্য সেম টাইম যদি বাংলাদেশ রোহিঙ্গা আলোচনাটাকে প্রায়োরিটি দিতে পারে, রোহিঙ্গা নিয়ে আলোচনা ডিসকাশন আর বেশি করতে পারে, তো মানবিক করিডোরের ক্ষেত্রে কিন্তু একই গুরুত্ব পাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো চায়না সফর নিয়ে কিন্তু আমরা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী এটির কথা বলেছেন, দেশ বিদেশে অনেক আলোচনা পর্যালোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর নিয়ে। যদিও তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন, কিন্তু এটাকে অনেকে বাফার সফর বলছে মালয়েশিয়া সফরকে। বিশেষ করে আপনি ভারতীয় মিডিয়ার দিকে তাকান, কারণটা হলো ভারতের পক্ষ থেকে প্রথম সফরটা ভারতে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটিকে অ্যাভয়েড করে চায়নায় যাওয়া হয়েছে, মালয়েশিয়ায় চায়না যাওয়া হয়েছে, এটা ভারতের মিডিয়ার তুমুল সমালোচনা করা হয়েছে। তো এই জায়গাতে আমি মনে করি আমরা কি পেয়েছি না পেয়েছি তার চেয়ে বড় বিষয় হলো সরকার যে স্বাধীনভাবে পররাষ্ট্র বিষয়ে একটা নীতি গ্রহণ করতে পেরেছে, সফল নিতে পেরেছে, এটি আমি সবচেয়ে বড় অর্জন মনে করি ক্ষেত্রে। এট দ্য সেম টাইম আমরা যদি সরকার যদি যে বিষয়গুলো এমওইউ হয়েছে, সমঝোতা হয়েছে, এক্ষেত্রে যে ঋণগুলো 2016 সাল থেকে আসার কথা প্রায় $8.5-9 বিলিয়ন, যার অর্ধেক দিয়েছে, এখন অর্ধেক বাকি রয়েছে, বেশ কিছু জায়গায় ইনভেস্ট করার কথা, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ কিছু বিষয় রয়েছে। এর বাইরে আপনি ধরেন আমাদের যে ঋণগুলো আছে, ঋণগুলো কিভাবে পরিশোধিত হবে, কিছু তাদের ইউয়ানের কথা বলা হয়েছে, পাশাপাশি ডলারের ক্ষেত্রে পরিশোধের ক্ষেত্রে অনেক বেশি সরকারকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে। কারণ আপনি জানেন যে দুনিয়ার অন্যান্য দেশগুলো, ওয়ার্ল্ড ব্যাংক সহ যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যে ঋণ দেয় এই ঋণগুলো খুবই স্বল্প মূল্যে, এই ঋণগুলো দীর্ঘমেয়াদী এবং সুদ খুবই স্বল্প, 0.1 থেকে একেবারে ম্যাক্সিমাম 2%। তো চায়নার ক্ষেত্রে চায়নার ঋণটা একটু বেশি। সরকার যদি এক্ষেত্রে ভালো একটা নেগোসিয়েশন করতে পারে অবশ্যই বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে বলে মনে করি। আপনি বলছেন যে ঋণের ক্ষেত্রে আসলে সরকারের নেগোসিয়েশনের জায়গাটি আসলে থাকা উচিত। আজিজুল বারী হেলাল, এই ঋণের ক্ষেত্রে আমরা নেগোসিয়েশনে কতদূর আসলে নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা রাখতে পারি? দেখেন, চায়না বাংলাদেশ রিলেশনসকে যে নিউ ডেভেলপমেন্ট এবং আমাদের ভূ রাজনৈতিক এবং আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতির একটা গতিমুখ যে লুকিস্ট পলিসির দিকে গেছে, এইটাকে নানাভাবে বলা হচ্ছে যে ঋণের ট্রাফ, ডেপ ট্রাপ বলা হচ্ছে এটাকে, ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এরকম কথা বাজারে অনেক প্রচলন করছে। আপনাকে এই যে ঋণটা কি পেল, আমাদের যে ইকোনমিক করিডোর, পোর্ট বা ইনফ্রাস্ট্রাকচার, অনেক আমাদের সম্ভাবনার জায়গা আছে, কিন্তু মূল বক্তব্য হলো যে বাংলাদেশ যে পূর্বমুখী নীতিটা নিল, তার পররাষ্ট্র নীতিতে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরটা করলেন যে ব্যাক টু ব্যাক দুইটা, মালয়েশিয়া দেন চায়না। এই সফরটা প্রমাণ করছে যে বাংলাদেশের আগামী আপনার যে ফরেন পলিসি, এটা একটা ইকোনমিক ডিপ্লোম্যাসির দিকে এগোচ্ছে। এইটা হলো গুরুত্বপূর্ণ। আপনার এই ঋণের কি লাভ হবে, ক্ষতি হবে, এইটা অঙ্ক কষা যাবে, এটা সবাই অঙ্ক করবে, ইকোনমিক্সটা করবে, আমরাও করবো, কিন্তু প্রথম হলো যে আমাদের গুরুত্ব দিতে হবে যে আমাদের যে এবার যে পূর্বমুখী নীতিতে গেলাম, অর্থাৎ আমাদের ইকোনমিক ডিপ্লোম্যাসি এইটা, কারণ আমরা অত্যাধিকার সূত্রে এই বর্তমান সরকার একটা ফ্রাজাইল ইকোনমিক্স পেয়েছি, এটা ডিভাস্টেড ইকোনমিক্স পেয়েছি। আমাদের কর্মসংস্থানের দরকার, আমাদের বিনিয়োগের দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার, আমাদের নদীগুলোকে খনন করা দরকার, আমাদের আরো অনেক কিছু প্রয়োজন। এই প্রয়োজন আমরা যেখান থেকে সুবিধা পাবো
এইটা আমরা নিব। আমরা তো চীনে আপনার ওই যে ভিক্ষা করতে যাইনি বা আমরা কোনো কিছু চাইতে যাইনি। আমাদের পলিসিটা হলো যে আমরা এখন বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগ আকর্ষণ করব, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবো, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, একটা মিউচুয়াল আপনার কোঅপারেশনের মাধ্যমে। এইটা হলো ইম্পর্টেন্ট দিক। আপনার ঋণ তো আপনাকে নিতে হবে, অথবা আপনি দেশীয় অর্থায়নে করতে পারেন, কিন্তু এইটাকে নিয়ে আলোচনা করলে কিন্তু আমরা ওই যে প্রোপাগান্ডা মহল যারা বলছে যে এই লুকিস্ট পলিসির বিরুদ্ধে, যারা মানে পূর্বমুখী নীতির বিরোধীরা, তারা এটা বলছে যে ডেপ ট্রাপ। হেলাল ভাই, আমি আকমল বলছি। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ ভাই, সেটা হচ্ছে যে পূর্বমুখী নীতিতে নতুন তারেক রহমানের গভর্নমেন্ট পূর্বমুখী নীতিতে যাচ্ছে, আপনি একটু আগে বললেন। এখানে কি পশ্চিমা বিশ্ব, মানে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারত, এই পররাষ্ট্রনীতির ভারসাম্যে কি কোনো ব্যত্যয় ঘটবে বা কোনো চ্যালেঞ্জ আছে কিনা? চ্যালেঞ্জ তো আপনার থাকতেই হবে। চ্যালেঞ্জ না থাকলে আপনি সেই চ্যালেঞ্জগুলো দূর করবেন কি করে? কারণ মনে রাখতে হবে যে বাংলাদেশ একটা সভরেইন কান্ট্রি, একটা ফ্রি কান্ট্রি, স্বাধীন এবং সার্বভৌম কান্ট্রি। সে তার ডিপ্লোম্যাসি, তার ফরেন পলিসি ঠিক করবে মেরুদণ্ডটা সোজা করে। আমরা কিন্তু এবার ওই সেই ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, এই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পুরনো ডিপ্লোম্যাসি গতানুগতিক ডিপ্লোম্যাসিতে নেই। আমরা এখনো বাংলাদেশ ফার্স্ট, স্বার্থটা আগে দেখতে হবে, অর্থাৎ মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে। আর যদি আপনি যেটা বলছেন সেটা হলো এই যে গত মে মাসে ট্রাম্পের যে চায়না সফর, এই সফরটা কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। সেখানে যে পৃথিবীর যে পরাশক্তি দুইটা, আমেরিকা এবং চায়না, তাদের যে ট্যারিফ ওয়ার বা বিভিন্ন কমার্শিয়াল ওয়ার, ইকোনমিক ওয়ারটা ছিল, এই ট্রাম্পের সফরের মাধ্যমে অনেক উত্তেজনা প্রশমন হয়েছে। গুরুত্ব দিয়ে দেখতে হবে এখানে যে আমেরিকা ছিল এখানে আইপিএস একটা স্ট্র্যাটেজি আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস মানে আপনার BARI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এন্ট্রিতে আপনার বিপরীতে আমেরিকা যেটা করেছিল আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এইটা কিন্তু আমেরিকা কিন্তু তার এই নাম বদল করেছে। এখন কিন্তু আইপিএস আর নেই, এখন হলো ইউএস প্যাসিফিক কমান্ড, অর্থাৎ ইন্দো শব্দটা বাদ গেছে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। একই সাথে আসলে বিরতির আগে করে যেতে চাই, সেটি হচ্ছে নিশ্চয়ই মোস্তফা আকমলও হয়তো জানার আগ্রহ আপনার থাকবে। সেটি হচ্ছে আমরা জানি যে গেল সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে গেছে। আপনি যে প্রশ্নটা করছিলেন যে পশ্চিমা বিশ্ব এই চুক্তি এবং এই সফরটি আসলে কিভাবে, বা তাদের সাথে আমাদের সম্পর্কগুলো কেমন হবে সামনের দিনগুলোতে, নিশ্চয়ই এগুলো নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। আপনারা আছেন আমাদের সাথে, আমরা বিরতির পর নিশ্চয়ই এই বিষয়ে নিশ্চয়ই অতিথির কাছ থেকে উত্তর পাবো। মোস্তফা আকমল, আপনি যে প্রশ্নটি আসলে অতিথির কাছে করেছিলেন এবং আমাদেরও কম বেশি আসলে জানবার যে জায়গাটি, সেটি হচ্ছে যে পশ্চিমা বিশ্বের সাথে এই যে বাংলাদেশের এখন আমরা কূটনৈতিক যে অবস্থানটি আস্তে আস্তে শক্ত করছি, যে বাংলাদেশ সবার আগে প্রথম, বাংলাদেশের স্বার্থ যেখানে সেখানেই বাংলাদেশ সবার আগে যাবে, যেমনটা আমরা দেখেছিলাম এই সফরের আগে সরকারের পক্ষ থেকে কিন্তু বক্তব্য এসেছিল যে আমরা, কারণ এত বছর আমরা দেখেছি অন্যরকম একটি দৃশ্য, এবারই আমরা আমাদের যেখানে প্রয়োজন, বাংলাদেশের যেখানে হচ্ছে যার সাথে সম্পর্কটা সবার আগে করা দরকার, সেখানেই আমরা যাচ্ছি। না, আমি আসলে দেখতে চাই আরেকটু পেছন থেকে। এই যে একটু আগে আজিজুল ভাই হেলাল যেটা বললেন যে বাংলাদেশ এখন পররাষ্ট্রনীতিটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, ওই জায়গাটা থেকে বেরিয়ে এখন হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, সেইটার কিন্তু একটা প্রেক্ষাপট আছে। আমি মনে করি 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং যে নতুন জন আকাঙ্ক্ষার বাংলাদেশের স্বপ্ন লোকজন দেখছেন বা দেশবাসী দেখছেন, সেইটার একটা ধারাবাহিকতা আমরা দেখেছি। এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু প্রথম দেখেন কিছু কিছু ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন এনেছে। বিশেষ করে প্রতিবেশী ভারতে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গিয়ে আশ্রয় নিলেন, তখন থেকেই একটা বার্গেনিং এর সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেল। বার্গেনিং এক পর্যায়ে এটা বৈরিতার সম্পর্ক তৈরি হয়ে গেল এবং ওই জায়গাটায় কিন্তু অন্তর্বর্তী সরকার আপোষ করেনি এবং নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারও কিন্তু সেই জায়গাটা আমি মনে করি বজায় রেখেছে। এই জায়গাটা কিন্তু আমরা আগে একটা বিষয় ভাবতাম যে ভারত হচ্ছে বাংলাদেশের পাশে সবচেয়ে বড় একটা প্রতিবেশী এবং অনেক শক্তিশালী, তার চোখে চোখ রেখে কোনো কথা বলা যায় না। সেটা কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমল থেকে দেখেছি না, ভারতের সাথেও বার্গেনিং করা যায়, তার সাথেও
মানে চোখ রেখে বা প্রশ্ন করে চলা যায়। আমরা দেখেন রিসেন্টলি যে আমাদের বর্ডারে কিছু সমস্যা হচ্ছে, প্রতিদিনই পুশিনের ঘটনা ঘটছে, কিন্তু আমাদের বিজিবি কিন্তু সেটা প্রতিদিন ঠেকিয়ে দিচ্ছে, এবং দেখেন এলাকাবাসী নেমে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, আপনার প্রতিবেশী যতই শক্তিশালী হোক, কিন্তু সম্পর্কটা হতে হবে ভারসাম্যের, সম্পর্কটা হতে হবে ন্যায্যতার। সেই জায়গাটার কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আশা করব যে শুধু ইন্ডিয়া না, পৃথিবীর সব দেশের সাথে, বাংলাদেশ তো এখন ছোট না, এবং সেই নবীন দেশও না, 54 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বাংলাদেশ আসলে তার ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা এবং সাম্যতার যে সম্পর্ক, সেটা বজায় রাখবে, এবং এটা দেশবাসীর আকাঙ্ক্ষা, এবং আমরা মনে করি যে এটাই হওয়া উচিত। অবশ্যই আমরা আসলে সেই জায়গায় যেন আমরাও সামনের দিনগুলোতে সরকারের অবস্থান দেখতে পারি, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। এবার একটু যথারীতি রাজনীতির আলাপ না করলেই নয়, সেটি হচ্ছে ডক্টর মোস্তফা ফয়সাল, আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে আমরা দেখছিলাম গণমাধ্যমে তো খবর এসেছে, এবং একই সাথে নিশ্চয়ই আপনাদের কাছেও কম বেশি খবর আছে যে নড়াইল 2 আসনের জামাতের যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, ঐচ্ছিক যে তহবিল থেকে অনুদান প্রদানের ক্ষেত্রে তিনি সচিবালয় থেকে অনুমোদিত তালিকায় 2 জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে। অর্থাৎ তিনি তার মেয়ের নামে, যতটুকু হচ্ছে এখানে বলা হচ্ছে যে তহবিলের 1,83,500 টাকা হচ্ছে আমরা দেখছি 2025-26 অর্থ বছরে যে বরাদ্দকৃত সেখান থেকে দেওয়া হয়েছে, এবং আরেক জায়গায় 21 নাম, বাবার নাম, ঠিকানা এরকম উল্লেখ করা হয়েছে। কিন্তু যেটি আপনার কাছে আমাদের প্রশ্ন, সেটি হচ্ছে যে পারিবারিকভাবে এবং একেবারেই যদি রক্তের সম্পর্কে আমরা বলি, যে মেয়ের নামে তহবিলের, ঐচ্ছিক তহবিলের টাকা অনুমোদনের কাগজে সই করেছেন এই সংসদ সদস্য, মানে কেন তাকে তার মেয়ের নামে এটি করতে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি নিজেও নিউজটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে জেনেছি। পাশাপাশি সংশ্লিষ্ট সংসদ সদস্য যার কথা বলা হয়েছে আতাউর রহমান বাচ্চু, তার সাক্ষাৎকারটাও দেখলাম। তিনি এখানে বলার চেষ্টা করেছেন, আসলে আমি সে সময় খুব ব্যস্ত ছিলাম, আমার পিএস আমাকে নক করেছে যে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে জরুরি কিছু নাম লাগবে, এখানে 1,83,000 টাকা একটা বরাদ্দ আছে, এবং তার বক্তব্য এরকম যে পরে যেভাবে হোক সেটা সে বিলি করতে পারবে, এরকম একটা বিষয় সে সংসদ সদস্যদের মুখ থেকে আসছে। এবং সংসদ সদস্য পরবর্তীতে তিনি জানান যে তিনি ইউএনের সাথে কথা বলে কনফার্ম হয়েছে টাকাটা এসেছে, বাট তিনি এভাবে বিলি করতে চান না। এবং সেখানে ইউএনও বলেছে যে আসলে যেভাবে সংসদ সদস্য ডিউলেটের মাধ্যমে যাদের নাম পাঠিয়েছে টাকাগুলো তাদের মাধ্যমে আসবে এবং সেভাবে বিলি করতে হবে। আমার কাছে যে মনে হয়েছে ওভারঅল বিষয়টা নিয়ে এখানে 10-20 হাজার টাকার একটা বিষয়, বাট টাকার পরিমাণ বড় বিষয় না। বড় বিষয়টা হলো সংসদ সদস্য তিনি যে মুখটা করেছেন এটা অপরিপক্ক আমি মনে করি, এটা মোটেও উচিত হয় নাই। টাকা পরিমাণ যেটাই হোক না কেন, যুক্তিটি তিনি দিয়েছেন যে তিনি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলেন, তার পিএস না, এই তাড়াহুড়ার শব্দটা বা বিষয়টা আসলে মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে যে অবশ্যই একজন নির্বাচিত সংসদ সদস্য তার নীতি নৈতিকতা এবং যেটা তার ওথ, শপথ, সেটার প্রতি অবশ্যই তার কমিটেড থাকতে হবে। সেই জায়গা থেকে এটা কি আপনি কি এটাকে অপরাধ মনে করেন কিনা, এবং সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তার নৈতিকতার জায়গা থেকে তার নৈতিকতার স্খলন ঘটেছে কিনা এবং শপথ ভঙ্গ হয়েছে কিনা। এবং একই সাথে প্রশ্ন করে নেই, সেটি হচ্ছে যে এই টাকাটি তো দিন শেষে অনুমোদিত হয়েছে, মঞ্জুরির যে অভিপ্রায় এখানে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যাদের নামে এই টাকাটি মানে অনুদানের টাকাটি পাবে তাদের হয়ে আসতে হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তিনি তার মেয়ের নামে নাম দিয়েছেন, সেভাবেই টাকাটি ছাড় পাবে। জি জি, আমি শুরুতেই বলেছি তিনি যে কাজটা করেছেন মোটেও ভালো কাজটা কখনো ভাবে ভালো হয় না। টাকার পরিমাণ যাই হোক না কেন, টাকার পরিমাণ যাই হোক না কেন, কাজটা মোটেও ভালো হয় নাই। এবং একজন সংসদ সদস্য হিসেবে মনে করি আরো বেশি পঞ্চাশ হওয়া দরকার ছিল। এটা কি দুর্নীতির পর্যায়ে পড়ে? শপথ ভঙ্গ হয়েছে আমার ধারণা। এটা কি তার শপথ ভঙ্গ হয়েছে কিনা বলেন? এখানে হেলাল ভাই আছেন, তিনি ভালো বলতে পারবেন। বাট আমি মনে করি 10-20 হাজার টাকার ক্ষেত্রে বড় বিষয় হলো আরো বেশি সচেতন হলে বেশি ভালো হতো আমার কাছে মনে হয়।
হেলাল ভাই, আপনি একটু বলবেন যে এটা কি আসলে আমার বক্তব্য হলো যে আমরা প্রথমেই ধরে নিচ্ছি আমাদের যে মাননীয় সংসদ সদস্য তিনি মনে হয় খুব রিচ ম্যান। এটা ভাবার কোনো কারণ নেই। একজন সংসদ সদস্য তার পরিবারে দরিদ্র লোক থাকতেই পারে, তার নিজের মেয়ে তিনিও দরিদ্রতা মানে পর্যবসিত হতেই পারেন, এবং সে হয়তো পাওয়ার অধিকারও রাখে। আমি সংসদ সদস্য বিধায় আমি যে আমার কাছে যে অনুদানটা আছে সেইটা আমি আমার পরিবারের কোনো লোক যদি পাওয়ার যোগ্য থাকে কেন দিতে পারবো না? না, এটা কি পরিবারের মধ্যে পারা যায় কিনা? ইন্টারেস্ট মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এটা? না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কেন? তার মানে একজন সংসদ সদস্য পরিবারের সবাইকে বড়লোক হতে হবে, কেউ গরিব থাকতে পারবে না, তাই না? তাই তো? না, সেটা না। ধরেন আপনি পরিবারের দেখেন, আমরা কিন্তু জাকাতও পরিবারের লোকজনকে দিতে পারি না। এটা একটা অন্য আলোচনা, ডাকাত দিতে পারি, এটা একটা অন্য আলোচনা, ধর্মীয় আলোচনা চলে গেলাম। বক্তব্যরা রাজনৈতিক বক্তব্যরা যেখানে যে সংসদে বিরোধী দলরা বলছে তারা সরকারি তরফ থেকে কোনো বরাদ্দ পায় না, তাদের বক্তব্য যে মিথ্যা মানে অসত্য, এটা তো প্রমাণ হলো যে বিরোধী দলের সংসদ সদস্য সরকার থেকে ঐচ্ছিক অনুদানটা পেয়েছে। সংসদে যেটা বলছে যে মাননীয় স্পিকার আমরা কোনো বরাদ্দ টরাদ্দ পাই না, তাহলে এইটা যে মিথ্যা তা তো প্রমাণ হলো। এখন তিনি কাকে দিবেন, দিতে পারেন কিনা, এটা একটা লম্বা আলোচনা। তো প্রাথমিকভাবে মনে করি যদি সংসদ সদস্যের পরিবারের কেউ পাওয়ার যোগ্য হয়, মানে আর 10 জন দরিদ্র জনগোষ্ঠীর কাতারে পড়ে, তাহলে সে আমার আত্মীয় বিধায় তিনি পাবেন না। এইটার সাথে আমি দেখতে হবে তার আর্থিক অবস্থার। হ্যাঁ, এর আর্থিক অবস্থা আপনি দেখতে পারেন, কিন্তু হলফনামাটা দেখলে বোঝা যাবে। আপনি সংসদে কেন বলছেন যে আমরা কোনো বরাদ্দ পাই না? এই ঘটনায় কি প্রমাণ হচ্ছে না যে আপনারা মুখে যেটা বলছেন আসলে প্র্যাকটিক্যাল ঘটনা তা না? আমরা বলছি যে গণভোটের রায় বাস্তবায়ন করব, আমরা 24 জুলাই সনদ বাস্তবায়ন করব এবং তার জন্য আমরা সবকিছু ব্যবস্থা করলাম, আমরা ঐক্যবদ্ধ। আমরা যখন কমিটিটা করতে গেলাম যে ঠিক আছে বাস্তবায়ন করব, আপনারা 7 জনের নাম দেন, আমরাও 7 জনের নাম দিই। আপনি অন্য সব কমিটিতে নাম দিলেন, জুলাই সনদ বাস্তবায়নের নাম দিচ্ছেন না, আর বাইরে যায় বলে বেড়াচ্ছেন জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ না। এই যে ডাবল ডিলিং, এই যে রাজনীতিতে ফ্রডুলেন্ট, এইগুলো হলো আমার বক্তব্য যে একটা দল এই জিনিসটা করতে পারে কিনা, যে জিনিসটা প্র্যাকটিক্যাল হচ্ছে, বরাদ্দ পাচ্ছেন, আপনি বলছেন পাচ্ছেন না। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা একটা কমিটি করা যেটা সংসদের নিয়ম, সেই কমিটিতে আপনি নাম দিচ্ছেন। অথচ অর্ডিন্যান্স যখন ওই 33টা অর্ডিন্যান্স, ওইখানে আপনি কমিটিতে নাম দিলেন। যখন জ্বালানি সংকট তখনও নাম দিলেন, দেখাচ্ছেন যে ইউ আর ভেরি মাচ কর্ডিয়াল। কিন্তু পলিটিক্স করবার জন্য জুলাই সনদকে আপনি লিঙ্গারিং করে দিচ্ছেন সংসদে, আর বাইরে এসে বলছেন এক কথা। এই জিনিসটা হলো আমার বক্তব্য। কিন্তু আপনার কাছে কি মনে হয়, আপনি বলছিলেন যে সংসদ সদস্যের হয়তো আত্মীয় স্বজন থাকতে পারেন যেখানে হচ্ছে আর্থিক সংকটের বিষয়টি আপনি বলছেন, কিন্তু এটি উনি সরাসরি তার মেয়ে এবং 10,000 টাকার মানে এখানে যদি আমি একটু পুরো বিষয়টা একটু বলি, সেটা হচ্ছে যে এই তালিকায় 1 এবং 8 নম্বরে ফাইজার নাম আছে এবং নামের পাশে তার বাবার নাম লেখা আছে এবং 2 নামের পাশে টাকার অঙ্কে 10,000 টাকা করে উল্লেখ করা হচ্ছে। এখন কথাটা হচ্ছে এই মেয়ে যদি ওই সংসদ সদস্যের ভরণ পোষণ দিতে হয়, তিনি বিবাহিত কিনা, এই সবকিছু বিচারযোগ্য বিষয়। তিনি যদি তার পরিবারের ভরণ পোষণের জন্য কি সরকারের অনুদানের টাকা থেকে তাকে ভরণ পোষণ দিতে হবে? আমি সাধারণ জনগণকে, ওই আমার মেয়েও তো সাধারণ জনগণের কথায় পড়ে, সে যদি গরিব থাকে তাকে আমি 10,000 টাকা দিতে পারবো না? সে যদি গরিব থাকে, তার পারিবারিক অবস্থা নামটা 2 বার আছে না? হ্যাঁ, নামটা 1 নম্বরে এবং 8 নম্বরে তার নাম কিন্তু আছে 10,000 করে। প্রবলেম আছে, নামটা হচ্ছে দুই জায়গায়, মানে 1 নম্বরে 8 নম্বরে জানে, একদম নড়াইলের লোকজনই জানে আমাদের মাননীয় সংসদ সদস্য তার মেয়েটা আপনার দরিদ্র কিনা। 2 বার নাম আসলে সেটা অন্যায়। মানে সেই জায়গায় আমরা দেখছি যে জামাতের এমপিরা তারা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিন, পর্দা, সেগুলোও চাচ্ছেন। যে তার মানে কি এই বিষয়গুলো কি আমরা সামনের দিনে কোনো রকম এরকম ঐচ্ছিক অনুদানের কোনো ঘটনা থেকে কি আমরা দেখবো যে সেভাবে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে? না দেখতে পেলেই ভালো হবো, কিন্তু বক্তব্য পলিটিক্সটা দেখতে হবে আপনাকে।
আপনার আমাদের একটা 24-এর গণ অভ্যুত্থান, আমরা সবাই মিলে একটা ফ্যাসিবাদকে পরাস্ত করলাম। এখন নেশন বিল্ডিংস এর পালা, ইকোনমিক বিল্ডিংস এর পালা, এবং আমাদের একটা ইউনিটির দরকার যদি ফ্যাসিবাদ না উঠতে পারে। আপনি যদি এখন আপনি সরকারকে টালমাটাল করে তুলবার জন্য দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেন, ওই যে আপনি কিছুক্ষণ আগেই বলছেন যে কি সাদা কালো পতাকা উঠছে, তারপরে এই আপনার জুলাই সনদ না মানলে সরকারকে ফেলে দেব, রাজপথে আন্দোলন করবো, এইগুলো যদি করেন তাহলে তো আমাদের ঐক্য বিনষ্ট হবে। কিসের ঐক্য? আমরা তো পলিটিক্যাল ঐক্য, এটা হলো আমাদের টু সাপ্রেসড অ্যান্ড টু ডিস্ট্রয় দ্য আপনার ফ্যাসিজম। এই ফ্যাসিজম ডিস্ট্রয়ের যে আমাদের অঙ্গীকার, এইখান থেকে তো আমরা সরে আসবো। ফ্যাসিজমকে আপনার পরাস্ত করতে হলে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় রয়েছে, 71% মানুষ ভোট দিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন। সেই জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য কিভাবে করতে হবে জুলাই সনদ বলে দিয়েছে। আপনারা সেই জুলাই সনদকে উপেক্ষা করে আপনারা ওই যে বাস্তবায়ন করবার জন্য আমরা বললাম যে একটা কমিটি করি, আসেন একটা কমিটি করি, তারা পরীক্ষা নিরীক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নের যে নীতিগুলো আছে সেগুলো করবে। সংসদে সবকিছু একটা কমিটি করে করা হয়। যেমন আজকে দুটো বিল আমরা আনলাম, আপনার মাদক বিরোধী আইনকে আরো আপনি স্ট্রেনথেন করবার জন্য, আর সাইবার সুরক্ষা আইন, সেইখানে আমরা বললাম যে ঠিক আছে, এটা আমাদের যে স্ট্যান্ডিং কমিটিটা হয়েছে আইনের, সেই লতে সেই কমিটিতে আইনগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেই কমিটি কিন্তু আপনার সবাই আছেন, জামাতও আছে, আমরাও আছি, এনসিপি সবাই আছে। কিন্তু আপনি জুলাই সনদ বাস্তবায়নের যে কমিটি, সেখানে এই প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই মোস্তফা ফয়সালের কাছ থেকে আমরা পাবো, যে কেন আপনারা সেখানে আসলে অংশগ্রহণ করছেন না, সরকারের ডাকে কেন আপনারা সাড়া দিচ্ছেন না। ডক্টর মোস্তফা ফয়সাল। জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু জুলাই সনদ নিয়ে কথা হয়ে গেছে, দেখেন জুলাই সনদের বিষয়টা তো গণভোটের মাধ্যমে ফাইনাল হয়ে গেছে। জুলাই সনদ নিয়ে নতুন করে কমিটি করে এখন তো আসার কথা ছিল না, যেখানে সরকার ইতিমধ্যে শুধু জুলাই সনদ না, তার নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা তার 31 দফার অনেক কিছুকে অ্যাভয়েড করে গিয়ে, যেমন ধরেন আপনার বিচার বিভাগের সচিবালয়কে বাতিল করেছে, ভূমাধ্যাদেশ, ব্যাংক রেগুলেশন সহ অনেক কিছুকে ল্যাপস করার চেষ্টা করা হয়েছে। স্বাভাবিকভাবে এই পয়েন্টগুলোতে বিরোধী দলের আস্থা থাকবে, এটি খুব স্বাভাবিক। এবং সবচেয়ে বড় বিষয় হলো যেখানে প্রায় 70% জনগণ গণভোটের রায় দিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটা নিয়ে তালবাহানা যে পর্যায়ে পর্যন্ত এসেছে, যেভাবে সরকারের কথা বলছে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছে, যে প্রশ্নে স্বাভাবিকভাবে এখানে বিরোধী দল আস্থা রাখবে না, এটি খুব স্বাভাবিক। এবং শুধু বিরোধী দল নয়, এখানে যে জনগণের পক্ষ থেকে যে নেতিবাচক সাড়া আসছে, এটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। আপনারা যদি দেখেন, এটি খুবই আনফরচুনেট, 100 দিন হয় নাই এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাস্তায় গেলে জনগণ সাধারণ ভুয়া শব্দ বলে, এটি কিন্তু মেনে নেওয়ার মতো না। এই কারণে বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ বিরোধী দল তো এমনি আপনার অন্য সব জায়গায় সহযোগিতা করছে। এবং আজকে দেখেন পররাষ্ট্র সফরে আমরা কি পেয়েছি না পেয়েছি একেবারে আক্ষরিক অর্থে, তার চেয়ে বড় বিষয় হলো যেহেতু এই সফরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ভারতকে অ্যাভয়েড করে, এজন্য কিন্তু বিরোধী দল দেখেন একেবারে উইদাউট এনি হেজিটেশন সরকারের পক্ষে তারা হ্যাঁ হিসেবে তারা সাপোর্ট করেছে। তাহলে অন্য জায়গায় কেন সাপোর্ট করতে পারছে না? যে আপনার স্পিরিটের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সেই যে জুলাই উপর ভিত্তি করে, যে জুলাই উপর ভিত্তি করে গণভোটের রায় পাশ হয়েছে, 70% জনগণ ভোট দিয়েছে, স্বাভাবিকভাবে সবার প্রত্যাশা আছে সরকার একই সাথে 2টা শপথ নেবে এবং প্রথম অধিবেশনে এগুলো সবকিছু পাশ হবে। তো এটাই যখন অ্যাভয়েড হয়েছে, সরকার যখন পাশ কেটেছে বিভিন্ন কথা বলে, সরকার যখন একটা পরিবারকে স্বার্থের জন্য ব্যাংক রেজুলেশন পর্যন্ত চেঞ্জ করার চেষ্টা করেছে, পরবর্তীতে IMF এর লোন পাওয়ার সমস্যা হচ্ছে, এগুলো আবার আপনার পরিমার্জন করার চেষ্টা করছে। তো ভূমাধ্যাদেশ থেকে শুরু করে এই যে বিষয়গুলো, আপনি যদি দেখেন ভূমাধ্যাদেশে তাকান, দেখবেন যে আগে নিয়ম ছিল একজন ব্যক্তি যে পারসিকিউটেড হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারা গিয়ে গুম কমিশনে গিয়ে তারা মামলা করবে, অভিযোগ দেবে। এখন সে পদ্ধতি নেই, আর সেখানে তদন্ত করবে গুম কমিশন, সেই সিস্টেম এখন নেই, সবকিছু থানায় দেওয়া হচ্ছে নর্মাল একটা মামলার মতো। তো স্বাভাবিকভাবে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেহেতু সরকার গণভোটের রায়কে অ্যাভয়েড করেছে, প্রাথমিক মেনে নিচ্ছে না, স্বাভাবিকভাবে বিরোধী দল এখানে অ্যাকসেপ্ট করতে পারছে না, এই বিষয়টা আমরা দেখছি। আপনারা গণভোটের রায়কে অস্বীকার করছেন, নাজিরুল বারী হেলাল, আসলে এর জন্য ওনারা আপনাদের কমিটিতে নাম দিচ্ছেন না। মোস্তফা ফয়সাল যে কথাগুলো বলছে, এই কথাগুলো সঠিক কিনা এটার জন্য আপনাকে সংসদে যে কার্যপ্রণালীগুলো হয়েছে, কাজগুলো হয়েছে, এগুলো আপনারা যদি দেখেন বা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন
জামাতের রাজনীতিটার কিন্তু প্রোটোপ্লাজমটা এইখানে, মানে পলিটিক্সটাকে আপনার জামাত যে একটা ইস্যু ভিত্তিক, ওই যে এই জুলাই সনদকে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো ছাড় দিত না, তাদেরই সম্পদ মুক্তিযোদ্ধা, এবং জামাত এখন তার কোনো রাজনৈতিক এজেন্ডা কি, ইসলাম কিন্তু তার রাজনৈতিক এজেন্ডা থেকে সরে গেছে, শরিয়া আইন কিন্তু তারা তাতে করবেন না, তারা কিন্তু ওই যে লোগো চেঞ্জ করে ফেলাইছে, যে একামতে দিন আর নেই, আল্লাহু আর নেই, মানে আপনার থেকে ইসলামকে যখন তারা ইসলামে যখন রাজনীতি প্রবেশ করতে গেছে, ইসলামকে রাজনীতির কাজে মানুষ প্রত্যাখ্যান করেছে। এখন তারা দেখছে যে এই জুলাই সনদটাকে আমাকে একক মালিকানা হতে হবে। আমি যে বক্তব্য দিলাম, আপনি সেইখানে আপনি সমস্ত কমিটিতে, বিশেষ করে এই যে অর্ডিন্যান্স যেগুলো, এগুলো তো ঐক্যমত কমিশন করছে, এখানে তো আপনি আসলে গুম কমিশন 4টা না 5টা তো 20টা মতো আমরা তো আপনার আইন আকারে আনিনি, তারপর তো আসছেন না, ওইগুলো আসছেন, কারণ অর্ডিন্যান্সগুলো তো আপনার পলিটিক্যাল ইস্যু না, আপনার পলিটিক্যাল ইস্যু হলো 24-এর গণ অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট, যে জুলাই সনদ বাস্তবায়ন, ওইটাকে আপনি ওইখানে আপনি কখনো আপনি ছাড় দিবেন না, কারণ আপনার পার্থক্য কোনো রাজনৈতিক ইস্যু নেই জামাতের কাছে, এই একটাই ইস্যু, কারণ ইসলাম তাদের যে বয়ান ছিল, এই বয়ানটা কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে, 75টা সিট পেয়েছে, তাই না? তো এখন এই একটা রাজনৈতিক বয়ান তৈরি করবার জন্য জুলাই সনদে বাস্তবায়ন বিএনপি করতেছে। ভাই আমি তো বললাম যে গণভোটে 71% লোক বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা জুলাই সনদে লেখা আছে, এর সাথে আপনি যোগ করেছেন গুম কমিশন, ওই যে গুম কমিশনের বিষয়টা কি, গুম কমিশনের আপনার ওই যে কনসেনসাস কমিটি যে অর্ডিন্যান্সটা জারি করেছে, অর্ডিন্যান্সে অনেক লুফোলস আছে, এটা যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে গুম কমিশন আপনার ওই বিচার হবে না ঠিক মতো, কারণ আর এক জায়গায় একটা কথা বলা আছে গুম কমিশনে, যে গুমপ্রাপ্ত ব্যক্তিরা প্রথমে যাবে হলো মানবাধিকার কমিশনের কাছে, আলী রিয়াজের এই সমস্ত আলী রিয়াজ সাহেবরা এই কাজগুলো করেছে, প্রথমে যাবে মানবাধিকার কমিশনের কাছে, মানবাধিকার কমিশনের কাছে কি আপনার এই লোকবল আছে একটা ইনভেস্টিগেশন করার মতো? আপনি বলেন, মানবাধিকার কাছে যায়, মানবাধিকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এটা আসলে গুমের আওতায় যায় কিনা, তারপরে বলবে যে হ্যাঁ এটা কেসটা করা যায়। অথচ আমরা বললাম ওই যে আমাদের যে কমিটিগুলো করে সেখানে বললাম, এবং ওরা মেনেও নিল সেটা, যে হ্যাঁ গুম কমিশনে আপনার আইসিটি অ্যাক্ট এগুলো মামলা হবে, আইসিটি অ্যাক্টে আছে ল এনফোর্সিং এজেন্সি আছে, লোকবল আছে, ওয়ার্কফোর্স আছে, তারা এটা ইনভেস্টিগেট করে এটাকে আপনার আইসিটি অ্যাক্ট আরো কঠিন না, আপনার সাধারণ আইন হচ্ছে আইসিটি অ্যাক্ট করতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল এইখানে যাবে। তারপরে যে বিচারালয় কমিশনটা যেটা বললো, আমরা কি বলেছি যে বিচারালয় কমিশন করাবে না? বিচারালয় কমিশন করবার জন্য যে নিয়মটি করেছে সেখানে দেখেন যে এই যে হাইকোর্টের যে বিচারালয় যে প্রতিষ্ঠানটি আছে সচিবালয়, এইটাই পত্রিকা কিন্তু রিপোর্ট উঠেছে যে ফ্যাসিবাদের সম্পৃক্ত, স্যাচুরেটেড অফ দ্য ফ্যাসিস্ট বাই দ্য ফ্যাসিস্ট। তা আমরা বলছি এই সচিবালয়কে যদি আপনি কমিশনের রূপান্তর, ওটা হবে একটা ফ্যাসিবাদের আর একটা জায়গা হবে, ওই সচিবালয়টাকে আগে রিফর্ম করতে হবে, সচিবালয়টাকে আপনার ঠিক করতে হবে, তারপরে আপনি এই বিচারালয় কমিশনটা করতে হবে। আপনাদের আমাদের সেটা সংসদীয় কমিটি আলোচনা হয়েছে, এইটার সাথে আপনি জুলাই সনদকে মিলালে তো হবে না। জুলাই সনদ বাস্তবায়নের ওই যে মুস্তফা ফয়সাল ভাই যেটা বললেন যে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা জুলাই সনদেই আছে, সেই জায়গাটায় আপনি অবস্থান করেন কিনা? হ্যাঁ সে অবশ্যই জুলাই সনদের লেটার টু লেটার আপনার 1 থেকে জুলাই সনদে আছে 84টা পয়েন্ট, 1 থেকে 47টা পয়েন্ট কিভাবে মেটালাইজ করতে হবে, আপনার কিছু অ্যামেন্ডমেন্টস আনতে হবে সংবিধানে, বিভিন্ন আর্টিকেল সাব আর্টিকেলে অ্যামেন্ডমেন্টস সংশোধন আনতে হবে, আর 47-এর পরে 48 থেকে 84 পর্যন্ত এইগুলো আপনার গভর্নমেন্ট তার নির্বাহী আদেশে, তার আপনার আইন দ্বারা, তার অর্ডিন্যান্স দ্বারা এগুলো করতে পারবে। এটা হলো কনসেনসাস কমিটি বলে দিচ্ছে, জুলাই সনে লেখাই আছে এটা, আমরা সেইটাই করব। সেইটা করার জন্য বলছিলাম যে দুই পক্ষ থেকে 7 জন করে মেম্বার দেবেন। আমরা তো এর আগে বলেছি যে আসন অনুপাতে সেই সদস্যটা দিতে আসলে কি সমস্যা? মোস্তফা ফয়সাল ভাই, হেলাল ভাই যে দিক মানে যেটা রোডম্যাপ যেটা দিলেন, হ্যাঁ সেখানে তো আসলে জুলাই সনদ বাস্তবায়নে আপাত দৃষ্টিতে কোনো বাধা দেখছি না বা কোনো জটিলতা দেখছি না, কিন্তু আপনারা এটা রাজপথে
রাজপথে নিয়ে গেলেন কেন, কি এটা একটু পরিষ্কার করবেন? পলিটিক্সের তো এইখানে, পলিটিক্সটা তো ওদের এইখানে। জুলাই সনদ যদি বাস্তবায়ন করা এত সহজ হয় তাহলে এটা কেন আমরা প্রথম অধিবেশন শেষ করতে পারলাম না? কেন আজকে আমাদের এই বিচার বিভাগকে বাতিল করতে হলো? এই কথাগুলো দেখেন, আমরা যদি আগে গভর্নমেন্টের স্টাইলে জনগণকে মনে করি যে আমরা যা বুঝতেছি, যা বুঝি জনগণ সেটাই বুঝবে, তাহলে কিন্তু জনগণ কিন্তু বোঝে না। জনগণ অনেক বেশি কনসাস হচ্ছে। আপনি যদি দেখেন এই শিক্ষামন্ত্রীর সাথে একজন ছোট বাচ্চারা কথা বলছে, কি ভাঙায় কথা বলছে যে আপনি শিক্ষামন্ত্রী যে স্টাইলে কথা বলে, তার মানে কি আপনি জেনারেশন জেনজিরা যে রিভলিউশন ঘটিয়েছে, জেনারেশন আলফা তার জুনিয়র আরো বেশি কনসাস, জনগণও কনসাস হয়েছে। যার কারণে কিন্তু সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী খুব ভেরি আনফরচুনেট, প্রধানমন্ত্রী বাইরে যাওয়ার পরে ভুয়া ভুয়া স্লোগান দেবে। আপনারা যে স্পিডের উপর ভিত্তি করে বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়েছি, জনগণ যে স্পিডের উপর ভিত্তি করে জুলাই সনদের জন্য গণভোট রায় দিয়েছিল, আনফরচুনেটলি আপনার অধিবেশন তার বাস্তবায়নে কোনো ফয়সাল ভাই, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন কিছু অ্যামেন্ডমেন্ট আনতে হবে, সংবিধানে কিছু সংশোধন আনতে হবে এবং কিছু অর্ডিন্যান্সের মাধ্যমে পাস করতে হবে। এই জায়গাটায় আপনি একমত কিনা? বিচার বিভাগ যে বাতিল করা হলো, কিন্তু সেই সংবিধান সংশোধনের তো এরই মধ্যে হচ্ছে সরকার না, সেই জায়গাটায় যদি একমত হয় তাহলে সদস্য দেওয়ার জন্য নিয়ে কাজে লাগাইতাম, তাহলে আমরা দুটো শপথ নিলাম না কেন? কেন আজকে যেটা বিএনপির 31 দফা পর্যন্ত আছে সেটা আমরা মানছি না? এটা একটা কেন নোট অফ ডিসেন্টের বাহিনীকে আমরা ক্যান্সেল করার চেষ্টা করছি? ক্লিয়ার করি। এখানে অনেক কথা আছে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারবেন, আপনি জনগণকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু জনগণ এটা ভাবার কোনো কারণ না যে এই জনগণ আগের জনের মধ্যে চুপ থাকবে। এটা ইতিমধ্যে জনগণের মধ্যে এটা এস্টাবলিশ হয়েছে, সবার কাছে এস্টাবলিশ হয়েছে। সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে পলিসি অবলম্বন করেছে, নিঃসন্দেহে তারা যে স্ট্রাকচার রাজনীতি কন্টিনিউ করতে চায়, এই প্রজন্ম মনে করছে তারা 10 বছরের বেশি একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী দেখতে চায় না। সেখানে বিএনপি চায় যে দুইবার, সেটা যদি 20 বছর পর্যন্ত যায় আবার গ্যাপ দিয়ে সেটা করতে চায়। পরিবারতন্ত্রের বাইরে জনগণ চায়, কিন্তু বর্তমান সরকার সেটা চাচ্ছে না। এরকম অনেকগুলো বিষয় রয়েছে। উচ্চ পরিষদের আমরা এই প্রসঙ্গগুলোর উত্তর নেব আমাদের সংসদ দলীয় এমপির কাছ থেকে, তবে বিরতির পর আপনারা আছেন আমাদের সাথে। দর্শক, বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবেন। যেটি আসলে আপনার কাছে প্রশ্ন আমি রেখেছিলাম যে সংবিধান সংশোধনের তো হচ্ছে এরই মধ্যে সরকার তো বলেছে সেখানে যে কমিটি করা হয়েছে সেখানে আপনাদের নাম দেওয়ার কথা, কিন্তু আপনারা তো সেখানে তো নাম দেননি। না, দেখেন জুলাই সনদ এটা সবার কাছে স্পর্শকাতর বিষয়। জুলাই সনদের কি সংস্কার হবে সেটি আপনার গণভোটের মাধ্যমে অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট অ্যাকসেপ্ট হবে কি না ক্যান্সেল হয়ে যাবে সেটি গণভোটে 70% রায় সেটা বলে দেওয়া হয়েছে। সুতরাং জুলাই সনদে কোনো সংস্কার নিয়ে নতুন করে নাম দেওয়া এখানে আমার কাছে মনে হয় না এটা বাস্তবিক কোনো কিছু। যার কারণে আমার কাছে মনে হয়েছে বিরোধী দল এবং সকল বিরোধী দল একসাথে হয়ে সেটিকে কিন্তু আপনাকে কোনো নাম দেয় নাই। কারণ এটা হলো জুলাই সনদ জনগণ অলরেডি বলে দিয়েছে জুলাই সনদ আপনার মাধ্যমে আর সংবিধান সংশোধন হবে, সেটি সংশোধন হয়েছে। এবং তার আগে আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধরে ঐক্যমত কমিশন তাদের খসড়া করেছে, খসড়ার আলোকে জুলাই সনদ তৈরি হয়েছে। এগুলো সবকিছু ফাইনালাইজ, এবং এই ফাইনালাইজটা হয়েছে আপনার গণভোটের রায়ের মাধ্যমে। সুতরাং এখানে নতুন করে আমার কাছে মনে হয় না এখানে পাশ করার কোনো বিষয় রয়েছে, যার কারণে কিন্তু বিরোধী দল এটিকে অ্যাভয়েড করেছে। কারণ বিরোধী দল যদি সরকারকে শুধুমাত্র উদ্দেশ্য কোনটা করতো, তাহলে এই যে আজকে সরকারের এই যে বিদেশ সফর নিয়ে সরকারকে যেভাবে বিরোধী দল সহযোগিতা করেছে, এটা নিয়ে তারা প্রশ্ন উঠতে পারতো, এটা নিয়ে সরকার সমালোচনা করতে পারতো। আমরা আক্ষরিক অর্থে কি পেয়েছি না পেয়েছি, মালয়েশিয়াতে আমাদের শ্রমিকদের দীর্ঘদিন ধরে তার পড়ে আছে, এখানে সরকার আপনার ক্যাশ কোনো কিছু করতে পারে নাই। যেখানে এখন সিন্ডিকেট, যদিও সরকার সিন্ডিকেটের কথা বলেছে সমাধান করতে হবে, ৭৮,৫০০ টাকা যেখানে নিচ্ছে সেখানে বাংলাদেশ থেকে ৫,৪০,০০০ টাকা নেওয়া হচ্ছে। এই যে শক্তিশালী সিন্ডিকেট, যে ১৬,৯০০ শ্রমিক ৯৯০ জন যেতে পারে নাই, এগুলো কিন্তু সমাধান হয় নাই। কিন্তু এগুলো নিয়ে কিন্তু বিরোধী দল কোনো সমালোচনা করে নাই। কিংবা চায়না থেকে ঋণ যেগুলো ডিলাইয়ের বিষয়গুলো, এগুলো নিয়ে সরকার না করলেও তারপরও সবাই ঐক্যবদ্ধ হয়েছে একটাই কারণে, যে সরকার এই পয়েন্টে সফল হয়েছে যে আপনার বাংলাদেশ ফার্স্ট পলিসি নিয়ে। কারণটা হলো এখানে ইন্ডিয়ার কিছু বিষয় ছিল। সরকার তো বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, কিন্তু আপনারা কেন এখানে সরকারকে সময় দিতে চাচ্ছেন না? তাহলে জুলাই সনদটা বাস্তবায়ন হবে কিভাবে ভাই, যদি সংবিধানের যদি এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনক্লুড না করা হয় বা অর্ডিন্যান্স না করা হয়, তাহলে এটা ইটসেলফ কিভাবে চালু হয়ে যাবে? সরকারের যে বাধ্যবাধকতা ছিল প্রথম অধিবেশনে তার দুটো শপথ নিলে তো তখন এটি বাস্তবায়ন হয়ে যেত। হেলাল ভাই একটু ভালো বলতে পারবেন না? হেলাল ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে তাহলে জুলাই সনদ কিভাবে এটা বাস্তবায়ন হয়ে যাবে? ফয়সাল ভাই যেটা বললেন, এবং বলছিলেন তিনি যে আপনারা প্রথমে শপথ নিয়ে নিলেই হয়তো এই ঝামেলাটা মিটে যেত।
এটা ওই যে সংসদ প্রতিদিন দেখে না, এবং জামাত ইসলামকে আমি তো বললাম যে ওনাদের এই যে ওনারা নিজেরাও বলে যে ওনারা আসলে সংবিধান, সংসদ, আইন কানুন এগুলো নতুন একটা চতুর্থ শ্রেণীর সারির রাজনৈতিক দল আজকে আপনার দ্বিতীয় সারিতে চলে আসছে। এখন দ্বিতীয় সারিতে এসে তো এইরকম এইসব কথাবার্তা বলবে, আইন কানুন সংবিধান এগুলো তোয়াক্কা করবে না। বক্তব্য আমার এখানে এই দুইটা শপথের কথা আমি একটু পরে বলছি। প্রথমে ও বারবার বলছে ভুয়া ভুয়া স্লোগান। এই যে রাজাকার দেশদ্রোহী যে তকমা, ও তো ভ্যানিশিং কালি দিয়ে মুছা যাবে না। এখন কি করতে হবে, এটার বিরুদ্ধে একটা তো বক্তব্য তার করতে হবে, কি কোথায় করে ভুয়া স্লোগান, দ্যাট মিনস প্রভোকেটিভ, যে আপনি ফালতু কথা বলবেন, আমরা উত্তেজিত হয়ে আপনাকে মারতে যাব। তাহলে দেশে বিশৃঙ্খলা। জামাতের এই যে মানে এই যে খুচরা বুদ্ধি, এই বুদ্ধিতে কিন্তু দেশ চলে না। ওই দেশদ্রোহী আর ওই যে রাজাকার এই তকমা কাটানোর জন্য একটা কথা বলে দিলেন। এই প্রভোকেটিভসে কিন্তু জনগণ যদি আপনাদের খেত, আর যে কথা বলছে যে পুরো জনগণের ইজারা নিয়েছে জামাত, জনগণ চায় না, তাহলে তো ভোটে জিততেন। তাই তো হাতে হারিকেন ধরিয়ে দিতেন জনগণ। আপনাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। কোটি কোটি টাকা মানুষের ওই যে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের 22,000 কোটি টাকার হিসাব কিন্তু করা হবে, তদন্ত চলছে। এই টাকা, এই যে বস্তা বস্তা টাকা নির্বাচনের সময় গরিবের অসহায়ত্বকে কেড়ে নিয়েছেন 1,000 টাকা 2,000 টাকার নোটের বিনিময়ে। ভাগ্যিস ভারতের মতো বাংলাদেশে 2,000 টাকার নোট ছিল না। ওই ব্যারিস্টার শাহরাজ কবির 1,000 টাকার নোট দিয়েছেন না। আমরা যারা নির্বাচন করেছি প্রত্যেকটা এলাকায় গরিবকে কিভাবে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, এই টাকার উৎস মানুষ জানবে। আপনারা এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ওই যে এমপি সাহেবের ওই কাজটা, এটা দেখছেন না? বলছেন যে দিচ্ছে না, ওই সরকার বরাদ্দ দিচ্ছে না। কত বড় একটা মিথ্যা কথা বললেন, অথচ নামের আগে লাগাই নিয়েছেন একটা ইসলাম। জনগণ করেছে প্রত্যাখ্যান। এখন বিএনপিকে কি করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, ভুয়া স্লোগান দিয়েছে। তাহলে যে ভুয়া স্লোগান দিয়ে তাকে তো সরকার তার উপর তো পানিশেবল অ্যাকশন নিতে পারতো। আপনারা তো প্রভোকেশন করছেন যে আপনাদের ওই রাজাকার, ওই দেশদ্রোহী আলবদর যে স্টিগমেটা লেগেছে, ওটা তো ভ্যানিশিং কালি, কেন কোনোভাবে উঠতে পারবেন না আপনি যতই প্রতিশব্দ তৈরি করেন না কেন। আর একটা এবার আসি যে আপনারা কিন্তু পুরো জনগণের ইজারা নেননি, তাহলে জনগণ হাতে হারিকেন ধরিয়ে দিত না। এইবার দেখেন 2টা শপথের কথা বলছেন, 2টা শপথের বাধ্যবাধকতা কি জুলাই সনদে লেখা আছে? অর্ডিন্যান্স আপনার যে জুলাই আদেশ, ওই আদেশে যে লেখা রয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ করতে হবে, মানে সংস্কার পরিষদ করতে হবে। এটা কার সাথে আলোচনা করে কনসেনসাস কমিটি লিখেছে? আমাদের সাথে করতে পারে, কিন্তু বিএনপির সাথে করেনি, এনসিপির সাথেও করেনি যে আপনার দ্বিতীয় শপথ দিতে হয়। দ্বিতীয় শপথ দেওয়ার জন্য নির্বাচন কমিশন কি আপনার এখতিয়ার রাখে যে উনি বলবে যে আমরা যখন শপথ দিতে গেলাম নীল কাগজ একটা ধরিয়ে দিল, আমাদের শপথ দিল। আমি যদি এমপি হিসাবে শপথ দিচ্ছি, আমি যদি দ্বিতীয় শপথ আপনার সংবিধান পরিষদে নিতাম, তাই তো আমার প্রথম শপথটা না ল্যান্ড ভয় হয়ে যায়। আর আমি সংবিধান ওই সংস্কার পরিষদের শপথ নিব কেন? আমরা কি সংবিধানকে সংস্কার করছি না সংবিধানকে আমরা সংশোধন করছি? পুরো আমরা তো দেখছি যে বিরোধী দল তো আসলে দ্বিতীয় শপথ নিয়েছে, তাহলে সেটার আসলে আইনি আগে বিরোধী দলের হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। চতুর্থ সারির একটা রাজনৈতিক দল। আজকে গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ জাতীয় পার্টির বিদায়ের ফলে তো চতুর্থ দলটি দ্বিতীয় তলে হয়েছে। অতএব এই যে সিদ্ধান্তগুলো জামাতের, এগুলো বলো প্রিম্যাচিউর, খুবই মানে অকালীন সিদ্ধান্ত। তাহলে সেই শপথটা আসলে তাহলে কি আইনতভাবে সেটা কি বৈধ না? আমরা আসলে সাধারণ মানুষ কি বুঝবো? আইন এটা সংসদে এগুলো সলভ। আপনার সংসদ দেখেন, সংসদে দুই পক্ষের আলোচনাগুলো দেখেন। আমি তো এখানে আমরা সংসদটা দেখি, সংসদের কার্য বিধিগুলো পড়ি বসে, যে আজকে কি বলা হলো জামাতের তরফ থেকে, এনসিপির তরফ থেকে, বিএনপির তরফ থেকে কি সিদ্ধান্ত হলো, এইগুলো আমরা যদি না পড়ি তাই তো হবে না। তাই তো আমার কথার সাথে ওনার কথা মিল হবে না তো। কিন্তু আমি যেটা বলছি যে আপনার 2টা শপথের বিষয় তো আমরা সলভ করেছি, যে তাহলে আমি যে এমপি হিসেবে শপথটা নিলাম এটা হয় না, আর এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। এবং কনসেনসাস কমিটি যে জুলাই আদেশ আর জুলাই সনদ এক জিনিস না তো, জুলাই আদেশ তো আলাদা জিনিস, জুলাই সনদ তো আলাদা জিনিস। জুলাই আদেশ বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, লেখছে যে জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ। শব্দের খেলা দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার মানে কি? সংবিধান কিভাবে সংস্কার করতে হবে? আপনার আমূল পরিবর্তন, র্যাডিক্যাল চেঞ্জ, একদম সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবেন। তাই তো আপনার যে ওই শপথটা নিলে তো গণপরিষদ হয়ে যায় ওটা।
তো গণপরিষদ কাজটি নতুন একটা সংবিধান তৈরি করে, আমরা কি সেই গণপরিষদ সাপোর্ট দিব নাকি? আমরা তো জুলাই সনদ বলছে যে 84টা ধারা উপধারা আমাদের ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবো? জুলাই সনদে লেখা আছে। এর মধ্যে জুলাই আদেশটা আসলো কিভাবে? এটা লিডারশিপ দিয়েছে কি, যে নির্বাচনটাকে যে আনসার্টেন করবার জন্য কত রকম খেলা হয়েছে আপনারা সবাই জানেন। নির্বাচনের আগের দিন পর্যন্ত টকশোতে বলা হচ্ছে যে নির্বাচন হবে কিনা। উনি তখন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ বলে একটা কাগজ ছেড়ে দিলেন, 4টা দফা দিলেন, আমরা সবই মানলাম। বাস্তবায়ন পরিষদ বা বাস্তবায়ন সংস্কার পরিষদ মানে কি? ওই যেখানে আরেকটা পরিষদের শপথ দিলে আমি দুটো শপথ হলো আমার, দ্বিতীয় শপথের কাজটা কি? কাজটা হলো নতুন একটা সংবিধান তৈরি করা, আগের সংবিধানকে রিসেট বাটনের চাপ দেওয়া, ওই সে আগের ফর্মুলা। এই রাজনীতি এটা জামাতের একটা পলিটিক্যাল একটা ফ্রডুলেন্ট। আমি দেখেন, আমি যেহেতু হেলাল ভাই একটা কথা বলেছেন, জামাত চতুর্থ শ্রেণীর দল, আনফরচুনেটলি বলেন এই চতুর্থ শ্রেণীর দল ছাড়া বিএনপি ইতিহাসে কখনো ক্ষমতায় আসতে পারেনি, সেটা 91 বলেন আর 2001 বলেন। এই জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি অতীতে ক্ষমতায় আসতে পারেনি। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, উনি রাজাকারের কথা বলেছেন। দেখেন, যে দলের মহাসচিব একজন দালাল আইনের সাজাপ্রাপ্ত কুখ্যাত রাজাকারের সন্তান, যে দলের সিনিয়র মিনিস্টাররা বিভিন্ন এলাকায় সে সময় শান্তি কমিটির চেয়ারম্যানরা সন্তান, যে দলের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন একজন রাজাকার। সুতরাং যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলতেন, কিন্তু এখনো দেখবেন বিএনপির বৃহৎ জেলাগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা একসময় রাজাকারের সন্তান অথবা নাতি-নাতনিরা। এখন সব জায়গায় দেখবেন, সেটি ফরিদপুরে বলেন, সেটি চিটাগাঙ্গে বলেন, সেটি বগুড়ায় বলেন, সেটি ঠাকুরগাঁয়ে বলেন, সেটি দিনাজপুরে বলেন, সব জায়গায় জয়পুরহাটে বলেন, সব জায়গায় এই সিনেটে আপনার কমন সিনে দেখতে পাবেন। সুতরাং বিএনপির জন্য এই রাজাকার মুক্তিযুদ্ধ মানায় না। বিএনপির আপনি এই যে আওয়ামী লীগের সময় যে তালিকা হয়েছিল, জামাতের কত হাজার রাজাকার ছিল আর বিএনপির কত হাজার রাজাকার ছিল, সেটা আমরা দেখেছি। এখন বিষয়টা হলো, তিনি ব্যাংকের কথা বলেছেন, আরডিএস প্রকল্পের কথা বলছেন। আরডিএস এর প্রকল্পের একটা অসত্য তথ্য রয়েছে, এখানে চলে এসেছে যে স্টাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে 22,000 কোটি টাকা কত জানি, সাথে সাথে সংসদে এটা বলা হয়েছে যে 6,000 সামথিং কোটি টাকা যারা তাদের বিতরণ করেছে, কিভাবে বিতরণ করেছে, কোথায় বিতরণ করেছে, এভরিথিং সেখানে আছে। সুতরাং এটা কোনো দলীয় প্রজেক্ট নাই, সেটা তারা নিজেরাও জানেন। আরডিএস এর মতো অসংখ্য প্রকল্প বাংলাদেশে আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের এইসব কথা বলে, ইসলামী ব্যাংকের এইসব কথা বলে আপনারা যে একটা পরিবারে মানে ইন্টারেস্ট সাব করার জন্য একেবারে রেজুলেশন পর্যন্ত চেঞ্জ করে সেখানে যে পরিবার 82,000 কোটি টাকা আপনার ইসলামী ব্যাংকের কোটি টাকা সেখানে নিয়েছে, ঋণ নিয়েছে, সেখানে মাত্র 7% একটা সংশোধন নিয়ে এসে তাদেরকে আবার সেই ইসলামী ব্যাংকের তাদেরকে সদস্য করা হচ্ছে, ডিরেক্টর কিংবা তাদেরকে শেয়ারটা ব্যাক দেওয়ার চিন্তা করা হচ্ছে। যেখানে বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ইসলাম ব্যাংকের শেয়ার যিনি মালিক তাকে দেওয়া হচ্ছে। শেয়ার যদি মালিক হয়, এই ব্যাংকটা কিভাবে অতীতে জামাতের সমর্থিত ব্যবসায়ীদের কাছ থেকে, তাদের বিদেশি বন্ধুদের কাছ থেকে ডিজিএফআই কিভাবে চুরি করেছে, ডাকাতি করেছে, সেটা আমরা কিন্তু প্রথম আলো সহ সব নিউজ পত্রিকায় আমরা দেখেছি। সুতরাং তাদের হাতে ফিরে দেওয়ার এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আজকে আরডিএস এর কথা যে অসত্য তথ্য ধরা হচ্ছে, এর প্রতিবাদ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবাদটা আমরা তখনই সংবিধান দেখেছি, তখনই সংসদে দেখেছি। এট দ্য সেম টাইম এই যে ভোট কেনার বিষয়টি, ভোট জনগণের ভোট কেনা, স্বয়ং বগুড়াতে তাদের সংসদ সদস্য নিজ গ্রামের পর্যন্ত 1,000 টাকা 5,000 টাকা ভোট কিনেছে। আমরা তো দেখেছি সেইভাবে কিভাবে অনেক সংসদ, অনেক এলাকার মধ্যে ঢাকাতে 17 আমরা দেখেছি কিভাবে রেজাল্ট ঘোষণার আগে প্রাইম মিনিস্টারকে সংসদ সদস্য নির্বাচিত করা হয়েছে। এসব কিছু আমরা দেখেছি কিভাবে হাজার হাজার কোটি টাকা বিতরণ করা হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। আমি যেহেতু নিজেও এমপি ছিলাম, আমাদের দেখেছি যে এই টাকাগুলো কারা করেছে, মানে এই 1,000 টাকা বিতরণ করেছে কারা? ভোটকাস্টিং হয়েছে, বগুড়ার মতো জায়গাতে 70% ভোটকাস্টিং দেখানো হয়েছে। সুতরাং এগুলো নতুন করে বয়ানটা জনগণ দেখেছে, জনগণ যার কারণে কিন্তু এই যে জনগণের রায়কে আপনি যে বলছেন ফয়সাল, আপনি যে বলছেন যে নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে, আমি একটু আপনাকে একটু হেল্প করতে পারি। আসলে নির্বাচনের সময় আমরা তো সবাই খুব সতর্ক ছিলাম এবং দিনভর সংবাদ সংগ্রহ করেছি, বুলেটিন তৈরি করেছি। ওখানে কিন্তু স্পেসিফিক আমরা একটা ঘটনা আমরা রিকল করতে পারি, সেটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে। হ্যাঁ, লক্ষ্মীপুরের ঘটনা কি আপনাদের আসে নাই, যেখানে 2.5 কোটি টাকা 11 লক্ষ টাকা হয়ে গেল? 2.5 কোটি টাকা, সেটা 11 লাখ টাকা হয়ে গেল না। ওইটা কিন্তু আমরা তো টেলিভিশন মিডিয়া, আমাদের কিন্তু ছবি লাগে, সাক্ষাৎকার লাগে, প্রমাণ লাগে, এছাড়া কিন্তু আমরা পত্রিকার মতো বলতে পারি না যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সেখানে সৈয়দপুর বিমানবন্দরের সংবাদটি আমরা বোধহয় সবচেয়ে সব মিডিয়া বেশি ফলো করে প্রচার করেছে, আমরা দেখেছি সেটা। এটাই হলো আপনারা দেখেন না, জামাতারা আমি একটা বিষয় বলেছে
কি বলে আমরা দেশের বৃহত্তর স্বার্থে ইলেকশনের রেজাল্টে মেনে নিয়েছি, এবং বাংলাদেশের এই যে জেনারেশন এই জেনারেশনের রিয়াকশনটা কেমন বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে সরকার পেয়ে যাচ্ছে। জনগণ কি রিয়াকশন করছে, তাদের রায় কোথায় গেছে, এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। ফয়সাল ভাই, জামাত যে নির্বাচনে খুব খারাপ করেছে সেটা কিন্তু বলা যাবে না, কারণ আপনারা কিন্তু 54টা আসনে ক্লোজ ফাইট ছিল। সেটা কিন্তু জামাতের অতীতের যে নির্বাচনের ফলাফল 91 থেকে শুরু করে এই 24-25 পর্যন্ত, সেই জায়গাটাই কিন্তু আপনাদের বলবো যে অতীতের চেয়ে আপনারা ভালো ফাইট দিয়েছেন। কিন্তু ঢালাওভাবে যে অভিযোগ আপনার যে টাকা পয়সার যেটা বললেন, এই ব্যাপারে আসলে আমাদের কাছে স্পেসিফিক তথ্য নাই, যেটা ছিল সেটা বললাম। আর হেলাল ভাইয়ের কাছে একটু আর একটা প্রশ্ন করতে চাই একটু, সেটা হচ্ছে যে ফয়সাল ভাই যেটা বারবার বলেছিলেন যে আলোচনাটা যায় ঝগড়ার দিকে, কিন্তু আমি আবারও ফোকাস করতে চাই যে আসলে আপনি একটু ফাইনালি বলেন যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে। কারণ জুলাই সনদের পক্ষে বিএনপির চেয়ারম্যান সহ আপনারা সবাই বলেছেন জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার জন্য, তো সেটা আসলে কিভাবে বাস্তবায়ন হবে? কারণ এটা ওই জুলাই সনদ পড়তে হবে। জুলাই সনদ যদি পড়েন, আমি তো বারবার বললাম জুলাই সনদ পড়েন, কিভাবে বাস্তবায়ন করা হবে তো লেখা রয়েছে একদম বড় একটা বইয়ে নীল কালি দিয়ে লেখা রয়েছে যে কিভাবে বাস্তবায়ন। 1 থেকে 47 আমি বললাম আর্টিকেল, সাব আর্টিকেল, অ্যামেন্ডস অ্যান্ড 48 থেকে 84 আপনার নির্বাহী আদেশে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্সে এবং আইন বিধি দ্বারা, ব্যাস এইভাবে বাস্তবায়ন হবে। জুলাই সনদ লিখেছে, এরা অধ্যাদেশ লেখেনি। মানে এগুলো যদি না পড়েন তাহলে আমি তর্ক করে আপনাকে বুঝাবো কি করে। এখন আপনারা যে মানে এখন এইগুলো যদি আপনি না সংসদের বক্তব্যগুলো না শোনেন তাহলে আমি এগুলো বুঝাবো কি করে। আর আমার পক্ষে আপনাদের সাথে তর্ক, আমার আর এইগুলো রাজনৈতিক সৌন্দর্য, শিষ্টতা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তর্ক আর বাড়াতে চাচ্ছি না। আপনারা বরঞ্চ আরো 2 জন অতিথি আছে, তাদের কাছে প্রশ্ন করুন, আমি শুনি তাদের কথা। না, আমরা অবশ্য তর্ক বাড়াতে চাই না, আমরা আসলে শুনতে চাই আপনাদের সিদ্ধান্তের কথাটি, এবং আমরা আশা করি বিরোধী দল তাদের ভিতরে এই আশ্বাসটি তারা পাবে যে হ্যাঁ, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তার জন্য হয়তোবা সামনের দিনগুলোতে আমরা পদক্ষেপও দেখতে পারবো। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আজিল বারী হেলাল এবং একই সাথে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে। দর্শক, বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই যুক্ত হবেন অন্য আলোচনায়। ধন্যবাদ দর্শক, আবারও আমন্ত্রণ 71 জানালে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে একটু দেশের বাইরের খবর নিয়ে আলোচনা করতে চাই, এবং সেই খবরটি অবশ্যই যুদ্ধের খবর। কারণ আমরা দেখেছি সমঝোতা চুক্তি হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 60 দিনের জন্য যুদ্ধবিরতি সমঝোতা। প্রথম কয়েকদিন একটু আমরা দেখেছি যে সবাই এই বিরতি মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও আবার হামলা শুরু হয়েছে। আমরা দেখছি যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে পাল্টাপাল্টি যে হামলা, তার ফলে সামনের দিনগুলোতে আবারও এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় কিনা সেটি একটা প্রশ্ন সামনে আসে। আমাদের সাথে যুক্ত হয়েছেন এই বিষয়ে আলোচনা করবার জন্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক। অনেক ধন্যবাদ জনাব কামরুজ্জামান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। ট্রাম্প, আমরা যাকে আসলে বললি এক কথায় যে তাকে কোনোভাবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, এবং তিনি তার নানা পদক্ষেপের মাধ্যমে এই কথাটি যেন একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এই ইরানের সাথে আমরা সমঝোতা চুক্তি, যুদ্ধবিরতির চুক্তি, যেটাই যেভাবে বলি না কেন, আমরা দেখলাম 60 দিনের জন্য সেটি তারা সই করলেনও, এবং এরপর 2-1 দিন আমরা দেখলাম পুরো বিশ্বে মোটামুটি যুদ্ধ কিছুটা হলেও স্থিমিত ছিল। কিন্তু এখন আবার মধ্যপ্রাচ্য এবং একই সাথে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সেই আবার হামলা শুরু হলো। আপনার দৃষ্টিতে আবারও কি আমরা সেই যুদ্ধের পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম? আপনাকে এবং আপনার মাধ্যমে 71 টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আমি বলতে চাই, আসলে যুদ্ধ পরিস্থিতিতেই আমরা আছি। মাঝখানে যে সমঝোতা স্মারক বা চুক্তি হয়েছে, সমঝোতা স্মারক ইংরেজিতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, আর যেটা আপনার সুইজারল্যান্ডে ওরা চুক্তি আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইরান, যেটার মধ্যে পাকিস্তান আপনার মধ্যস্থতা করেছে। তো আসলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সম্বন্ধে বলতে গেলে আন্ডারস্ট্যান্ডিং, রাইট আন্ডারস্ট্যান্ডিং অনেক সীমিত, বাট মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নট আন্ডারস্ট্যান্ডিং পৃথিবীতে আনলিমিটেড। এবং যুদ্ধের সময় বলা হয় যে দেয়ার ইজ নাথিং কল আনফেয়ার ইন ওয়ার, পলিটিক্স অ্যান্ড লাভ। তো যুদ্ধে আসলে কোনো কিছুই অনৈতিক নয়। চুক্তি করেছে, চুক্তি ভঙ্গ করে আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইরানের উপর আবার আক্রমণ চালিয়েছে,
ইরান পাল্টা জবাব দিয়েছে, বাট একই সময়ে আমরা দেখলাম যে ইরানের প্রক্সি হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের সাথে যে ফিজিক্যাল যুদ্ধ করছিল, সাউথ লেবাননে ইসরায়েলের আর্মি ঢুকে লেবাননে ফিজিক্যাল আক্রমণ, ওরা কিন্তু আবার একটা চুক্তি স্বাক্ষর করে ওরা যুদ্ধবিরতি করেছে। তো আসলে এই যুদ্ধের পিছনে সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, এটা হলো ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আসলে এই যুদ্ধ। এই আপনার ইসরায়েল পারমাণবিক সক্ষমতা যখন নেয়, তখন মার্কিন প্রেসিডেন্ট এফ কেনেডি এবং তার ভাই রবার্ট কেনেডি কিন্তু মৃত্যুবরণ করেছিল। তো এখন আপনার ইরানের এই যে পারমাণবিক সক্ষমতা, এটাই হলো আসল। তো এটাকে ইয়েতে মেইন এইম রেখে মাঝে মাঝেই এরা বিরতি করে, মাঝে মাঝেই আবার আক্রমণ করে। এদের উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক সক্ষমতাতে যেন পৌঁছতে না পারে, কোনো না কোনো অজুহাতে আপনার আক্রমণ চালাবে, যুদ্ধ পরিস্থিতি এইভাবেই চলবে। কিন্তু সামনের দিনগুলোতে আপনার কাছে কি মনে হয়, যদি এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়, আপনিও বলছিলেন আমরা একটু যুদ্ধের মধ্যেই আছি, কিন্তু এটি যদি আবারও সেই ধ্বংসাত্মক অবস্থায় যায়, কারণ যুদ্ধবিরতি চুক্তির আগে অথবা সমঝোতা চুক্তির আগে যেটি যখন আলোচনার সময়টা ছিল, তখন কিন্তু বলা হচ্ছিল, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছিল যে দুপক্ষই অর্থাৎ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা দুজনেই নিজেদেরকে আরও শক্তিশালী করে সামনের দিনগুলোতে আগাবে। সেটি যদি হয় তাহলে আমরা মধ্যপ্রাচ্যের ভূমিকা তো বরাবরই দেখেছি যে একেবারে হচ্ছে নীরব, সেখানেও কোনো ধরনের এই যুদ্ধটির প্রভাব আরও কতটা বিস্তৃত হবে, এবং পাশাপাশি চীন এবং রাশিয়া যারা হচ্ছে আমরা দেখেছি যে ইরানের সাথে যাদের ভালো সম্পর্ক, তারাও কি তখন এই যুদ্ধের বিষয়ে কি জড়িয়ে যাবে পুরোপুরি? কারণ আমরা তো দেখেছি তারা হচ্ছে অস্ত্র দিয়ে হোক বা প্রযুক্তি দিয়ে হোক ইরানকে সহযোগিতা করেছে, কিন্তু এবার যদি এই যুদ্ধটি দীর্ঘায়িত হয় এই চুক্তি ভঙ্গের পর, তখন কি তাদেরকেও আমরা দেখবো যে একসাথে তারা হচ্ছে ইরানের পক্ষে লড়ছে? আসলে এই চুক্তিটা হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, কিন্তু এটার যে মেইন প্লেয়ার ইসরায়েল, ও কিন্তু আপনার বারবার বলছিল যে তার সাথে কনসাল্ট না করেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই চুক্তিটা করেছে। তো আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনলাম যে তিনি পার্সোনালি রাশিয়া এবং চায়না এবং টার্কি তাদেরকে তিনি পার্সোনালি রিকোয়েস্ট করেছেন এই যুদ্ধে যেন তারা সামিল না হয় ফিজিক্যালি। কিন্তু আপনাকে বা আমাদের সকলকে বুঝতে হবে, এই ধরনের বিশ্ব রাজনীতিতে কেউ আসলে চুপচাপ বসে থাকে না, চুপচাপ একটা মানে অভিনয় করে যে আমরা আসলে কিছুই করছি না, কিন্তু আপনার যেটাকে আমরা বলি আন্ডারহ্যান্ড কিন্তু আপনার অনেক কিছু ডিলিংস এবং অনেক সাহায্য সহযোগিতা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি চলতে থাকে। তো আমাদের অবশ্যই ভবিষ্যতে শঙ্কার কারণ আছে, কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি চীন এবং রাশিয়া ওরা কিন্তু সরাসরি আপনার ইরানের পক্ষ নেয়নি, কিন্তু বিভিন্ন ইঙ্গিতে বিভিন্নভাবে ওরা বুঝিয়ে দিয়েছে যখন প্রয়োজন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে রাশিয়া এবং চায়না ইরানের সরাসরি সহায়তায় নামতে পারে। এটা ভবিষ্যতের জন্য অবশ্যই জি আমরা মোস্তফা আকমল, সেটি হচ্ছে যদি এরকম ঘটনা সামনের দিনে আমরা দেখি যে আবারও এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, চীন রাশিয়ার কথা আমরা বাদই দিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, যার ফলে যেই সমস্যাটি আসলে আমাদের মতো দেশে পড়েছে সেটা হচ্ছে জ্বালানির এক ধরনের সংকটের মধ্যে আমাদের পড়তে হয়েছে। দেখুন, এই যুদ্ধের আসলে একটা সবচেয়ে বড় আতঙ্কের বিষয় সেটা হচ্ছে যে এই আবার যদি নতুন ফেজে আবার যুদ্ধ শুরু হয়, সেখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেখানে কিন্তু সবশেষ পরমাণু অস্ত্রের ব্যবহার ঝুঁকি কিন্তু আছে। আমি একটু কামরুজ্জামান আপনার কাছে জানতে চাই যে সেটা হচ্ছে এটা কিন্তু সবারই উদ্বেগের বিষয় যে শেষ পর্যন্ত কি এই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে, এটা কিন্তু একটা কঠিন উদ্বেগের বিষয়। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে যেটা শঙ্কা এটা হলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার। তো এই মধ্যপ্রাচ্যে আমরা দেখলাম যে ইসরায়েল যখন
পারমাণবিক সক্ষমতা নিচ্ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তিনি মৃত্যুবরণ করেন আততায়ীর হাতে। যদিও এটা আপনার অনেকেই মনে করেন যে এর পিছনে ইসরায়েলের কোনো হাত ছিল। পরবর্তীতে জন এফ কেনেডির ভাই রবার্ট কেনেডি তার বড় ভাইয়ের এই মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে উনিও কিন্তু পরবর্তীতে নিহত হন। তো আসলে আমি যেটা প্রথমেই বলেছি, ইরান আপনার পারমাণবিক অস্ত্রের সক্ষমতার প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যেই কারণে আমরা দেখলাম যে ইসরায়েলের সহায়তার নামে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ চালালো, এবং এমন আক্রমণ যে তাদের এই সমস্ত যে পরমাণু নিয়ে যেখানে ওদের গবেষণা কেন্দ্রগুলো ছিল, এগুলোকে ওরা আপনার ব্লাস্টার বম দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু ইরান জানতো যে এই ধরনের আক্রমণ তাদের উপরে হবে, সুতরাং তারা সেরকম প্রিকশন নিয়ে তারা এগিয়েছে। তো যদি আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ, যেই পারমাণবিক বোমা আমরা নাগাসাকিতে দেখেছিলাম, এর কয়েক হাজার গুণ পারমাণবিক সক্ষমতা নিয়ে পৃথিবীর অনেকগুলো দেশ কিন্তু প্রস্তুত। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধে যদি পরমাণু অস্ত্রের, যদিও বলা হয় সীমিত ব্যবহার, বাট এই অস্ত্র একবার ব্যবহার শুরু হলে আমার তো মনে হয় যে পুরো বিশ্বই বিশ্ব ধ্বংসের দিকে এগোবে। আসলে এক ধরনের সামনের দিনগুলো আসলে পুরো বিশ্বের জন্য খুব একটা ভালো কোনো খবর নেই। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং একই সাথে মোস্তফা আকমল, আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আবার।